প্রণয়ের অন্তিমক্ষণ লেখিকা অনন্যা পর্ব ১৪। সুহাসিনী নামটা দেওয়ার পেছনে অদ্ভুত কাহিনী আছে। কুহু যখন প্রথম আমাদের বাড়িতে আসলো তখন মেয়েটার চেহারায় ছিল একরাশ বিষণ্ণতা থাকারই কথা। ওর দাদি ওর সবটা জুড়ে ছিল, সেই দাদি চলে গেল ওকে ছেড়ে। মেয়েটা যেন একদম নিঃস্ব হয়ে যায়। ওর সাথে আমার এর আগে দেখা হয়নি বললেই চলে। এ বাড়িতে আসার পরও খুব একটা কথা যে হতো এমনও না। ও নিজেও রুম থেকে বের হতো না, মা ওর খাবার ওর রুমে নিয়ে গিয়েই খাইয়ে দিয়ে আসতেন। ও অনেকটাই ভেঙে পড়েছিল। একদিন আমার গা কাঁপিয়ে জ্বর এলো। ওদিন বাহিরে চলছিল ঝড়ের তাণ্ডব। মা অনেকটা চিন্তিত হয়ে পড়লেন। বাবা তো দেশে থাকেন না, তাই চিন্তাটা বেশিই ছিল। কুহু ওই দিন রুম থেকে বেরিয়ে আমার রুমের বাইরে উঁকি দিয়ে ঘটনা বোঝার চেষ্টা করছিল। মা ওকে দেখে বললেন, ও মা কুহু, ভেতরে আয় মা, বজ্রপাতের আওয়াজে ভয় পাচ্ছিস? কুহু উপনিস মাথা নাড়ালো, ভেতরে এলো সে। আয়ন চোখ বুজেছিল, কপালে জলপট্টি দেওয়া। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারদিকে অন্ধকারে তলিয়ে যায়। সাথে সাথে আনোয়ারা বেগম বললেন, এই কারেন্টটাও আর যাওয়ার সময় পেল না। তোরা থাক, আমি মোম নিয়ে আসছি। কুহু বিছানায় বসলো আয়ানের পাশে, চারদিক নিস্তব্ধ। হঠাৎ আয়নের গোঙানোর শব্দে কুহু একটু নড়ে চড়ে বসলো। আয়নের দিকে তাকাতেই দেখলো আয়ান গায়ের কাঁথাটা সরাতে চাইছে। হয়তো জ্বর সারছে। কুহু দরজার দিকে তাকালো। মামি এখনো আসছে না কেন? আয়নের গোঙানি বেড়ে গেল। বিড়বিড় করে গায়ের কাঁথাটা সরাতে বলল। কুহু বুঝলো, ভাবলো কাঁথাটা সরিয়ে দিবে। যেই ভাবা সেই কাজ। সে টান মেরে আয়নের গায়ে কাঁথাটা সরিয়ে ফেললো। তখনই বিদ্যুৎ চলে এলো। আয়নের দিকে নজর যেতেই কুহুর চক্ষু চড়ক গাছ। আয়নের পরনে শুধু কালো রঙের একটা শর্ট। কুহু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সেই দিকে। আয়ন তখন একটু একটু করে তাকালো, ঝাপসা ঝাপসা দেখছে সব। হঠাৎ কুহুকে দেখতেই ভরকালো ছেলেটা। ওর তাকানো অনুসারে তাকাতেই আরো ভরকালো। কুহু তখনও খুব মনোযোগ সহকারেই তাকিয়ে, যেন খুব আশ্চর্যজনক জিনিস দেখে ফেলেছে সে। আয়ন জোরে চেঁচিয়ে উঠল, চমকে উঠল কুহু। সেদিন প্রথমবার আমি কুহুকে হাসতে দেখলাম। সে কি হাসি ওর! ওকে হাসতে এতটা সুন্দর যে কল্পনার বাহিরে। মানে, আমিও যতক্ষণ হেসেছিল শুধু ওর দিকে হাঁ করে তাকিয়েই ছিলাম। ওই দিনই আমি ওর হাসির শব্দ শুনে ওর প্রেমে স্লিপ কেটে পড়লাম আর নাম দিলাম সুহাসিনী, সবচেয়ে সুন্দর হাসির অধিকারিণী। হাসলো আয়ান, কি মধুর ছিল সেই মুহূর্তটা, তার প্রথম প্রেমে পড়ার মুহূর্ত। নাতাশা দীর্ঘশ্বাস ছাড়ল। আয়নের জন্য আজ বড্ড বেশি খারাপ লাগছে তার। কুহু যে তার কোনোদিন হবে না, অন্তত আহানাব বেঁচে থাকতে তা কোনোদিন হতে দিবে না। ছেলেটার সামনে ভয়ঙ্কর খারাপ দিন আসতে চলেছে। পাঁচটা বছর ধরে যাকে ভালোবেসে এসেছে তাকে যখন সে পাবে না, তখন যা ঠিক হবে ভাবলেই নাতাশার শরীরে কাঁটা দিয়ে উঠছে। আয়ান আর নাতাশা একটা রেস্টুরেন্টে বসে রয়েছে। আজকাল মাঝে মাঝে সময় বের করে দেখা করে তারা। আজকেও তেমনি দেখা করতে এসেছিল দুজন। তখনই হঠাৎ নাতাশা কুহুকে সুহাসিনী নামে ডাকার কারণ জানতে চায়। আয়ান প্রথমে এই লজ্জাজনক কাহিনীর কথা বলতে না চাইলেও পরে আবার ভাবলো বন্ধুই তো, বলাই যায়। আয়ান তাকালো নাতাশার দিকে, কপাল কুঁচকে এলো তার। এই ঘটনা শোনার পর তো মেয়েটার হাসিতে ফেটে পড়ার কথা, কিন্তু সে না হেসে এত কি ভাবছে। আয়ান ডাকলো তাকে, নাতাশা, মিস নাতাশা। হুম। নাতাশা ভাবনার জগৎ ছেড়ে বেরিয়ে এলো। আয়ান বলল, কি ব্যাপার বলুন তো, আপনি ঠিক আছেন তো? না মানে এরকম একটা ঘটনা শুনেও আপনি হাসলেন না যে? নাতাশা হালকা হাসলো, এরপর বলল, যদি আবার আমার হাসির প্রেমে পড়ে যান তাই আর হাসলাম না। এই কথা শুনে আয়ান হো হো করে হাসতে লাগলো। এরপর বলল, আরে কি যে বলেন না। নাতাশা দেখলো তার হাসি, কতটা স্বপ্ন তার ওই দুই চোখে। স্বপ্নভঙ্গের জ্বালা কি করে সহ্য করবে ছেলেটা। কাহিনীটা অন্যরকম হলেও বোধহয় পারত। তার সাথে প্রেমটা হলে খুব একটা মন্দ হতো না। ও হ্যালো, আবার কোথায় হারিয়ে গেলেন বলুন তো? নাতাশা এসে দুদিকে মাথা নাড়ালো। আয়ান কফিতে চুমুক দিয়ে বলল, আজকে তো আপনাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান, তাই না? নাতাশা হঠাৎ মনে পড়ার মতো করে বলল, আরে হ্যাঁ, ভুলেই তো গিয়েছিলাম। এত দেরিতে করলো না এবারের অনুষ্ঠানটা, কি বলবো। মিস্টার আয়ান, আপনাকে কিন্তু যেতে হবে। পরপরই ঘড়ি দেখে বলল, এখন 10টা বাজে, অনুষ্ঠান শুরু হতে হতে 12টা। আপনাকে আমি সাথে নিয়ে যাব, নো এক্সকিউজ। আয়ান এমনিতেও বারণ করতো না। কুহু আর শাড়ি পরবে, সে তো অবশ্যই যেত। হালকা হেসে বলল, বেশ, যাব আমি। নাতাশা খুশি হলো শুনে। রোদ, আমি এসব শাড়ি টাড়ি সামলাতে পারি না, তুই তো জানিস। নো এক্সকিউজ বেব, অনেক কষ্ট করে শাড়ি দুইটা ম্যানেজ করেছি। তুই আর আমি সেম সেম। রোদেলা শাড়িতে কুচি দিচ্ছে আর কথাগুলো বলছে। ভিডিও কলে কথা বলছে তারা। কুহু বলে উঠল,
তোকে কে শাড়ি কিনতে বলেছিল? হ্যাঁ, শাড়িটা দেখেও অনেকটা দামি বলে মনে হচ্ছে। পরবো না আমি এসব বাঙ্গির শাড়ি। রোদেলা চড়সূচক শব্দ করল। কিছুতেই শাড়ির কুচিগুলো ঠিকভাবে ফেলতে পারছে না। সে বলে উঠল, দেখ ভাই, সবাই শাড়ি পরবে, তুই আর আমি কেন বাদ যাবো তাহলে? আমি জানি না কিচ্ছু। তুই শাড়ি পরছিস এটাই শেষ কথা, নাও বাই। রোদেলা কল কেটে দিল। কুহু কিছু বলার সময়টাও পেল না। কোলে থাকা মেরুন রঙের শাড়িটার দিকে তাকালো সে। এরপর দীর্ঘশ্বাস ছাড়লো। কিন্তু সে তো শাড়ি পরতেই জানে না। মামিকে বলবে কি একবার? না থাক, শাড়ি তো পরাবেই না, উল্টো ঝাঁটা দিয়ে দৌড়ানি দিবে। কুহু ভাবতে লাগলো যে কি করবে। পরক্ষণেই ইউটিউবের মতো সাংঘাতিক জিনিসের কথা মাথায় এলো তার। ব্যাস, হয়ে গেল না সমাধান? হাসলো কুহু। আধা ঘন্টা পর ফাইনালি আই এম রেডি। কুহু আয়নার দিকে তাকিয়ে এদিক সেদিক দেখতে লাগলো। ঠিক তখন ঠকঠক শব্দ হলো দরজায়। কুহু শাড়িটা উঁচু করে ধরে কোনো মতে দরজা খুলল। আনোয়ারা বেগমের কুহুর দিকে চোখ যেতেই কপাল কুঁচকালেন। এরপরে হো হো করে হেসে ফেললেন। কুহু চমকালো খানিকটা। আনোয়ারা বেগম বললেন, এটা কি পরেছিস? মনে হচ্ছে যেন কাপড় পেঁচিয়ে রেখেছিস। কুচির কি হাল, আর আঁচল এত বড় কেন? হা 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 হা। কুহুর মুখটা চুপসে গেল। আনোয়ারা বেগম ভেতরে এসে বললেন, এদিকে আই মুখ পুরি, কিছুই তো পারিস না। কুহু যেতেই আনোয়ারা বেগম শাড়ি খুলে আবার সুন্দর করে পরিয়ে দিতে লাগলো। কুহু পুরোটা সময় আনোয়ারা বেগমের দিকে তাকিয়েছিল। মা মানে কুহু বোঝে না। আনোয়ারা বেগম যেভাবে যত্ন করে শাড়ি পরিয়ে দিচ্ছে, কুহু এতেই কেমন যেন মা বা অনুভব করছে। শাড়ি পরানো শেষ হতেই আনোয়ারা বেগম বললেন, শাড়ি পরেছিস ভালো কথা, সামলাতে পারবি তো? দেখিস আবার খুলে টুলে যেন না যায়। কুহু মাথা নাড়ালো। আনোয়ারা বেগম চলে যেতে নিয়েও কি মনে করে আবার ফিরে এলেন। কুহুর চোখে কাজল থেকে একটু নিয়ে ওর কানের পাশটায় দিয়ে দিল। কুহু হতবাক হলো এহেন কাণ্ডে। আনোয়ারা বেগম বললেন, তাড়াতাড়ি যেন ফিরে আসা হয়। কথাটা বলে চলে গেলেন তিনি। কুহু হালকা হাসলো। বাইরে বাইরে যত যাই বলুক না কেন, মানুষটা ভেতরে ভেতরে তাকে অনেকটা ভালোবাসে। ওই দিন যদি সে ওই ভুলটা না করতো তাহলে হয়তো কুহুর ভাবনার মাঝে রোদেলার কল এলো। সে ভাবনা চিন্তা বাদ দিয়ে দ্রুত কদমে বেরোলো। রোদেলা আজ থেকে নিয়ে যাবে বলে জেদ ধরেছে। শাড়ি পরে সেও বাস দিয়ে যেতে পারবে না। আয়ানও নেই, তাই সে আর মানা করেনি। কুহু বাড়ি থেকে বেরিয়ে কয়েক কদম হাঁটতেই দেখলো যে একটা কালো রঙের গাড়ি দাঁড়িয়ে। কুহু হেসে এগিয়ে গেল দরজাটা খুলে বসতে যাবে, তখনই হকচাকালো আহানাব। কয়েক পলক ফেলল সে তার দিকে তাকিয়ে। আহনাব ড্রাইভিং সিটে বসে। হঠাৎই আবার কুহুর ফোনটা শব্দ করে বেজে উঠল। রোদেলা কল করছে। আহনাব এখনো কুহুর দিকে তাকায়নি। সে এখনো সামনের দিকে তাকিয়ে। কুহু কলটা রিসিভ করলো। কিরে বাঙ্গির শালি, কই তুই? রোদেলা বলে উঠল, আর বলিস না ইয়ার, আমার এক খাটাস চাচাতো ভাই আজ দেশে আসছে, মানে ওনারা পুরো ফ্যামিলি আর কি। বেরোতে যাব ঠিক অমন সময় আম্মু বলল যে তারা নাকি কাছাকাছি এসে পড়েছে, দেখা করেই যেন যাই। তুই একটু মানে। কুহু বলে উঠল, তুই কি বলতে কি চাইছিস? কেন, আহানাব ভাই পৌঁছায়নি? কুহু আহানাবের দিকে তাকিয়ে বলল, দোস্ত তুই একটু মানে ওনার সাথেই চলে যা না। তুই তো আমার বেবি, তাই তোর সাথে ওনাকে ছাড়তে আমার কোনো প্রবলেম নেই। কুহু কিছু বলতে নিলে রোদেলা বলে উঠল, আহানাব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, দেখেছিস উনি কত ভালো, আমার এক কথায় রাজি হয়ে গেছে জানিস। কুহু মনে মনে বলল, সে তো কিসের জন্য রাজি হয়েছে আমি বেশ ভালোই বুঝতে পারছি। এমনিতেই পিছু ছাড়ে না, তার উপর আজ আবার সুযোগ হেঁটে হেঁটে এসেছে তার কাছে। রোদেলা আবার বলল, দোস্ত তুই প্লিজ। উষ্টা মেরে তোর ওই চাচাতো ভাইয়ের গাড়ির সাথে পাঠিয়ে দিব তোকে, কল রাখ শালি বাঙ্গি। কুহু ঝাড়ি মেরে কল কেটে দিল। সে হেঁটে যাবে, তাও এর সাথে যাবে না। গাড়ির দরজাটা ধড়াম করে লাগিয়ে হাঁটা ধরল সে। হঠাৎ শব্দে আহানাপের হুঁশ আসে। সে পাশ ফিরে তাকালো। কুহু এখানে এলো কখন? চসূচক শব্দ করলো আহানাপ। এই মেয়ে আর শাড়ি পরেছে কেন? একটু আগে হুঁশ হারিয়ে হাঁ করে সামনে তার দিকে তাকিয়েছিল। এখন যদি এর পাশে বসে, আহনাব যে উল্টাপাল্টা কিছু করে ফেলবে তারই বা কী নিশ্চয়তা। কিন্তু একা একা ছেড়ে দেওয়াটাও তো ঠিক হবে না। আহনাব একটা শুকনো ঢোক গিলল। শিকদার কুঞ্জে পরপর দুটো গাড়ি এসে পৌঁছালো। গাড়ির হর্নের শব্দে জেরিন বেগম হাসি মুখে বলে উঠলেন, ওরা চলে এসেছে। রোদেলার বিরক্ত লাগছে। সে তো এই বাড়িতেই থাকছে, পালিয়ে তো যাচ্ছে না, তাহলে পরে দেখা করলেই তো হতো। তা না, সেও গেল মায়ের পেছন পেছন। শাড়ি সামলানো সত্যি অনেক কঠিন কাজ। রোদেলা মায়ের পাশে দাঁড়ালো। প্রথম গাড়ির দরজাটা খুলে গেল। নেমে এলো এক মধ্যবয়স্ক লোক। মুখে অমায়িক হাসি। অপর পাশে দরজাটা খুলে নেমে এলো শাড়ি পরিহিতা এক মহিলা। চোখে পানি চিকচিক করছে।
জেরিন বেগম দৌড়ে গেলেন। কেমন আছো আপা? আনিশা বেগম কথা বলতে পারলেন না, জেরিন বেগমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। রোদেলা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে শুধু। অখিল শাহরিয়ার আর সাজ্জাদ শাহরিয়ার হাসলেন। রোদেলার নজর গেল পেছনের গাড়িটার দিকে, ওটাতে আবার কে? তখনই গাড়ির দরজাটা খুলে গেল, নেমে এলো এক যুবক। রোদেলার না চাইতেও হাঁ করে তাকিয়ে রইল তার দিকে। চোখ দুটো একদম আহানাব ভাইয়ের চোখ দুটোর মতন। চেহারার গড়ন যেন একদম পারফেক্ট। লম্বায় তো সেই উঁচু, মনে হচ্ছে যেন রূপকথার জগতের রাজকুমার। রোদেলাকে ড্যাব করে তাকিয়ে থাকতে দেখে যুবকটা কেমন করে যেন হাসলো। এক চোখ মারল সে। রোদেলা ভড়কে গেল। সে কি ঠিক দেখলো? নজর সরিয়ে নিল সে। হাঁ, যত সুন্দরী হোক না কেন, আহানাব ভাইকে ছাড়াতে পারেনি। ছেলেটা চাবির রিং হাতে ঘোরাতে ঘোরাতে সামনে এসে উপস্থিত হলো। সাজ্জাদ শাহরিয়ার বললেন, ছেলেকে দেখবে না, শুধু আপাকে জড়িয়ে ধরে কাঁদলেই হবে। রোদেলা বুঝলো যে এটাই সেই রাহুল। আসলেই কিন্তু সেই হ্যান্ডসাম। পরপরই রোদেলা নিজের মাথায় গাঁটটা মারল। জেরিন বেগম চোখের পানি মুছে রাহুলের দিকে তাকালেন। রাহুল মুচকি এসে সালাম দিল। জেরিন বেগম সালামের জবাব দিয়ে বললেন, মাশাল্লাহ, আমাদের রাহুল তো অনেকটা সুদর্শন হয়েছে দেখতে, একদম আমাদের আহানাপের মতন। রাহুল প্রথমে হাসলেও পরে সে হাসি মলিন হয়ে গেল। আহানাপের মতন? আহানাপকে মাঝে টানতেই হবে এদের। তবে সেই বিরক্ত সে প্রকাশ করল না, মুখে বলল, কেমন আছো ছোট মা? জেরিন বেগম বললেন, এতদিন ভালো ছিলাম না, এই যে তুই এলি, এখন ভালো লাগছে। রাহুল হেসে আলতো হাতে জেরিন বেগমকে জড়িয়ে ধরে বলল, ও ছোট মা। সবার মুখে হাসি। রোদেলা শুধু ঘড়ি দেখছে। অখিল শাহরিয়ার ডাক দিলেন তাকে। রোদেলা হাসি মুখে এগিয়ে গেল। ভাইজান, আমাদের মেয়ে রোদেলা। রোদেলা সাজ্জাদ শাহরিয়ারের পাশ হয়ে সালাম করতে নিলে বাধা দিলেন তিনি। আরে বেঁচে থাকো মা, অনেক ভালো থাকো। কত বড় হয়ে গেছে তাই না? আনিশা বেগম বললেন, ইস, মেয়েটা কি মিষ্টি হয়েছে দেখতে, ইচ্ছে তো করছে ছেলের বউ বানিয়ে ফেলতে। সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। ফোড়ন কেটে রাহুল বলল, আই হ্যাভ নো প্রবলেম। সবাই আরও জোরে জোরে হাসতে লাগলো এটা শুনে। রোদেলা চমকে তাকালো তার দিকে। ভয়েসটা পরিচিত লাগছে কেন বে? রাহুলের দিকে তাকিয়ে ভাবছিল সে কথাটা। রাহুল হঠাৎ সানগ্লাসটা একটু নিচু করে আবার চোখ মারল তাকে। রোদেলা হালকা হেসে বলল, ভাইয়ার মনে হয় চোখের সমস্যা। সবাই তাকালো তাদের দিকে। রাহুল বলল, সামনে এত সুন্দর একটা পরী দাঁড়িয়ে থাকলে কি আর চোখ ঠিক থাকার কথা? সবাই অদ্ভুত নয়নে তাকালো তার দিকে। রাহুল তা দেখে বলল, চিল, আই এম জাস্ট জোকিং। সবাই হাসলো। রাহুল বলল, শাড়ি পরে কোথায় যাওয়া হচ্ছে? রোদেলা কিছু বলার আগেই জেরিন বেগম বললেন, ওদের ভার্সিটিতে আজ নবীনবরণ অনুষ্ঠান। রাহুল বড্ড উচ্ছ্বাস নিয়ে বলল, ওয়াও। রোদেলা হালকা হাসলো। অখিল শাহরিয়ার বললেন, আহা, বাইরেই দাঁড়িয়ে থাকবে নাকি সবাই, ভেতরে আসো তো। সবাই ভেতরে যেতে নিলে রাহুল বলল, তোমরা ভেতরে যাও, আমি লিটল প্রিন্সেসের সাথে অনুষ্ঠান জয়েন করব। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? রোদেলা মুখ কুচকালো। এ আবার কেমন নাম, লিটল প্রিন্সেস? মনের বিরক্ত মনেই চাপা দিল, মুখে হাসি ফুটিয়ে বলল, আপনি মাত্র এলেন, বিশ্রাম নি। আই এম নট টায়ার্ড ইয়েট, আই ওয়ানা জয়েন। অখিল শাহরিয়ার বললেন, যেতে চাচ্ছে যখন যাক, আহনাফের সাথে দেখা হয়ে যাবে, ভালোই হবে। যাও বাবা, ঘুরে এসো। রোদেলার বড্ড বিরক্ত লাগলো, তবু সে মুখে কিছু বলল না। হাসি মুখে গাড়িতে গিয়ে বসলো। রাহুল দুই দিকে ঘাড় বাঁকালো। ঠোঁটের কোণে তার অদ্ভুত এক হাসি। ভার্সিটির গেট দিয়ে পরপর দুটো গাড়ি ঢুকলো। একটাতে আহানাব কুহু, আর একটাতে রাহুল রোদেলা। গাড়ি দুটো একসাথে থামলো। গাড়ির দরজা খুলে একসাথে বেরোলো সব। রোদেলা কুহুকে দেখতেই চেঁচিয়ে উঠল, বেবি। রাহুল ভ্রু কুঁচকালো। রোদেলা হাত নাড়িয়ে ডাকছে কুহুকে। আহনাব তাকালো তাদের দিকে। রাহুল আস্তে করে একটা গালি দিল, সাথে আহনাবও একটা গালি দিল। কুহু হেসে এগিয়ে আসতে নিবে, তখন তার পাশে দাঁড়ানো যুবকটার দিকে তার চোখ গেল। মুখের হাসি উবে গেল মেয়েটার। তার পুরো পৃথিবী যেন স্তব্ধ হয়ে গেল। এটা সে কাকে দেখছে? ভেতরে ঝড় শুরু হয়ে গেল তার। নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এতগুলো বছর পর আবার সেই ব্যক্তিকে দেখে যেন সে স্তব্ধ বনে গেছে। অজান্তেই কাজল কালো চোখে পানি চলে এসেছে। অথচ ব্যক্তিটিটাকে একবার দেখেই নজর সরিয়ে নিয়েছে। তখন গালি দিলেও দুজন এখন কুশল বিনিময় করছে। কুহুর অবাক হয়ে গেল। এটা তার কল্পনা নয়, এটা সত্য। ও ফিরে এসেছে। হতভম্ব হয়ে বিড়বিড় করে আওড়ালো একটা নাম, রেনান।